শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি হাজির হয়েছি অনেক মজার একটি টপিকস। তবে কারো কারো কাছে এটা নাকি সব অনেক বেশি কঠিন। যাই হোক, দেখি এটা কত বেশি কঠিন। তো তোমরা বুঝতে পারতেছো আজকে আমি কি টপিক নিয়ে হাজির হয়েছি, কমপ্লিটিং সেন্টেন্স। তো এখানে দেখো, প্রথমে আগে আমরা এই টপিকসটার যে নামটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি যে আসলে কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়। দেখো, বলছে কমপ্লিট মানে সম্পূর্ণ করো, সেন্টেন্স মানে বাক্যটি পূর্ণ করো। তার মানে বোঝাই যাচ্ছে বন্ধুরা যে ওখানে হয়তো কিছু অর্ধেক অংশ বা কিছু অংশ থাকবে আর বাকি অংশ গ্যাপ থাকবে। যেমন একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন গ্যাপ ফিলিংস করেছো, গ্যাপ ফিলিংস এর ক্ষেত্রে তোমরা খেয়াল করবে তোমরা একটি ওয়ার্ড বসিয়েছো, হ্যাঁ, কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স একটি ওয়ার্ড বসিয়েছো একটি সেন্টেন্সের মধ্যে। ঠিক তেমন এটিরও কি করতে হবে, কিন্তু এখানে তোমাকে অনেকগুলো ওয়ার্ড বসাতে হতে পারে, অনেকগুলো ওয়ার্ড হতে পারে না, বসাতে হবে। তাহলে ভালো করে বোঝো, আমি আবার বলছি, কমপ্লিটিং সেন্টেন্স এই নামটাকে আমরা আগে অ্যানালিসিস বা বিশ্লেষণ করি। কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, দ্যাট মিন্স বাক্যকে সম্পূর্ণ করা। তাহলে বোঝাই যাচ্ছে বাক্যকে কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ বাক্য এখানে দেয়া থাকবে না, একটা বাক্যের কিছুটা অংশ দেয়া থাকবে এবং বাকিটা অংশ দেয়া থাকবে না, ওই বাকি অংশটাকেই তোমাকে পূরণ করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি, আমরা একটা উদাহরণ দেই, উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে। He worked hard so that ... আচ্ছা দেখো বন্ধুরা, he worked hard so that ... এখানে দেখো বন্ধুরা, বলছে যে সে কঠোর পরিশ্রম করেছিল যাতে করে বা যেন, so that যাতে করে বা যেন। তাহলে সে কঠোর পরিশ্রম করেছিল যাতে করে বা যেন অর্থপূর্ণ হচ্ছে না, এবং ... দেয়াই আছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে যে এখানে একটি সম্পূর্ণ অংশ, একটি সম্পূর্ণ সেন্টেন্স দেয়া আছে কিন্তু কিছুটা অংশ খালি আছে। সম্পূর্ণ সেন্টেন্স দেয়া আছে কিন্তু কিছুটা অংশ খালি আছে, এই খালি অংশটাকে তোমাকে কি করতে হবে, পূর্ণ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে প্রাসঙ্গিক। তুমি যেমন অনেকে বলে যে কমপ্লিটিং সেন্টেন্স এক একজনের এক এক রকম হতে পারে, হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স এক একজনের এক এক রকম হতে পারে, তো ইচ্ছা মতো বসানো যায়। আসলে কিন্তু না, তোমাকে এমন কিছু টপিকস বা প্রাসঙ্গিক কিছু বসাইতে হবে। যেমন মনে করো যে এরকম একটা যদি সেন্টেন্স দেয়া থাকে, দি এলিফ্যান্ট আচ্ছা বন্ধুরা দেখো, দি এলিফ্যান্ট ... এখন আবার বলছি আমি কথাটি, অনেকে বলে থাকো যে কমপ্লিটিং সেন্টেন্স এক একজনের এক এক রকম হবে, অনেক রকম বসানো যায়, ইচ্ছা মতো বসানো যায়। হ্যাঁ, কিছু সেন্টেন্স আছে যেগুলোতে তুমি কি করতে পারো, এক এক ধরনের অংশ তুমি বসাতে পারবা, এক একজনের এক এক রকম হবে। আবার কিছু আছে তুমি ইচ্ছা মতো বসাতে পারবা না। যেমন এই এলিফ্যান্ট, এটা তুমি ইচ্ছা মতো বসাতে পারবা না। আর ইচ্ছা মতো বসাতে পারবা কোনটা, যেমন মনে করো এরকম থাকলো, ট্রিজ গিভ আস বা ট্রিজ গিভ ... এখানে তুমি দেখো এক একজনের এক এক রকম হতে পারে। ট্রিজ গিভ আস অক্সিজেন, ট্রিজ গিভ আস ফুড এন্ড শেল্টার, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম। তারপরে ট্রিজ গিভ আস টিম্বার, মানে অর্থাৎ আমরা তো কি করি, আমরা হচ্ছে গাছের কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফার্নিচার, অথবা আরো কি করতে পারি, ট্রিজ গিভ আস ফায়ার ম্যাটেরিয়ালস, অর্থাৎ জ্বালানি দেয়, ঠিক আছে। দেখো এখানে মোটামুটি 4 ধরনের হলো। আবার বলতেছি, ধরে নাও ট্রিজ দিয়ে ... দেয়া আছে। এখন এইটাকে তোমাকে, এই সেন্টেন্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি এরকম বলতে পারো, দেখা যাবে 4 জনের 4 রকম হবে। ট্রিজ গিভ আস ফুড, ঠিক আছে। আরেকজন লিখলো ট্রিজ গিভ আস অথবা ট্রিজ প্রোভাইড আস শেল্টার। আরেকজন কি দিতে পারে, ট্রিজ গিভ আস শেল্টার অক্সিজেন, ঠিক আছে, বা ট্রিজ প্রোভাইড আস অক্সিজেন। আরেকজন কি দিতে পারে, ট্রিজ প্রোভাইড আস ফায়ারউড, হ্যাঁ, অর্থাৎ জ্বালানি কাঠ। এরকম দেখো এখানে একটা বিষয় যে আবার কি আরেকজন কি দিতে পারে, ট্রিজ গিভ আস শেড,
শেড, গাছ আমাদের ছায়া দেয়। তাহলে দেখো মোটামুটি আমি এখানে 5 ধরনের বাক্য ব্যবহার করেছি। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স, অনেক কমপ্লিটিং সেন্টেন্স আছে যেটা দেখা যাচ্ছে যে 5 জনের 5 রকম হবে, এক একজন ইচ্ছা মতো দিতে পারবে, কিন্তু সব কমপ্লিটিং সেন্টেন্স ইচ্ছা মতো করা যাবে না। তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যেমন এলিফ্যান্ট, তুমি মনে করো আমি দিলাম দি এলিফ্যান্ট ফ্লাইজ ইন দি স্কাই, হলো? এটা কি হয়েছে বলো? হয়নি। যদিও সেন্টেন্স ঠিক আছে, FLIES ফ্লাইজ ইন দি স্কাই, ফ্লাইজ ইন দি স্কাই, অথবা এলিফ্যান্ট ফ্লাইজ ইন দি স্কাই। দেখো বন্ধুরা, এটা কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সটি ঠিক আছে, কারণ আমরা জানি সাবজেক্টের পরে একটা ভার্ব হয়, ফাইনাইট ভার্ব হয়, ফাইনাইট ভার্ব দিছি, দেওয়ার পরে আমরা ফ্রেজ ইউজ করছি। সেন্টেন্স প্যাটার্ন কিন্তু ঠিক আছে, গ্রামাটিক্যালও ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে অর্থর সাথে মিল নেই। দি এলিফ্যান্ট ফ্লাইজ ইন দি স্কাই, হাতি আকাশে ওড়ে, এটা কি, এটা হইছে? হাতি কি আকাশে উঠতে পারে? তাহলে এটা মোটেও প্রাসঙ্গিক হয়নি, এই জন্য এটা কি হবে না, এই জন্য এটা হবে না। আবার দেখো আমরা যদি এরকম বলি, the elephant is a small animal, small animal, এটাও দেখো গ্রামাটিক্যালি ঠিক আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তারপরে একটা ফ্রেজ আমরা ইউজ করছি, গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু তারপরেও এটা হবে না। কেন হবে না? কারণ অর্থ প্রাসঙ্গিক নয়। বলছে হাতি একটি ছোট প্রাণী, এটা কোনো কথা? এটা তো একদম চিরন্তন মিথ্যা কথা, এটা চিরন্তন মিথ্যা কথা। তাহলে দেখো আমি তোমাদেরকে এটা দিয়ে এইটাই বোঝাতে চাচ্ছি যে কমপ্লিটিং সেন্টেন্স অনেকে বলে, অনেকে মনে করো যে এক একজনের এক এক রকম হলেও হয়, সেটা ঠিক, আমিও সেটা মানি, তবে সব সেন্টেন্সে কিন্তু ইচ্ছা মতো তুমি বসাতে পারবে না, ইচ্ছা মতো দিতে পারবে না। তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় অবশ্যই যেই জিনিসটি খেয়াল রাখতে হবে সেই জিনিসটি হচ্ছে অর্থ, the meaning must be logical, the meaning must be logical, অর্থাৎ অর্থ অবশ্যই প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত হতে হবে, অর্থাৎ মিল যেন থাকে, ঠিক আছে? আচ্ছা, মিল যেন থাকে। তাহলে আমরা এখানে দেখো, এখানে অর্থ কি দিলে অর্থ মিল হবে? দেখো বন্ধুরা, আমরা যদি এরকম দেই, the animal is a big body, বা the elephant is a big body animal, is a big body, অথবা huge দিতে পারি আমরা, huge body animal, আচ্ছা এখানে দেখো এটার অর্থ কিন্তু প্রাসঙ্গিক হয়েছে। বলছে হাতি একটা বিশাল শরীরের অধিকারী একটা প্রাণী, এটা প্রাসঙ্গিক না? এটা তো সত্য, এটা প্রাসঙ্গিক। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? যেই অংশটুকু আমরা গ্যাপসে যেই অংশটুকু বসাবো অবশ্যই যেন ওটা প্রাসঙ্গিক হয়, অর্থের ক্ষেত্রে অবশ্যই প্রাসঙ্গিক হয়। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের দুইটি জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অর্থ, যা আমরা গ্যাপে যে অর্থটা বসাবো সেটা অর্থটা, the meaning must be logical, মিনিংটা অবশ্যই, অর্থটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। দুই নম্বর কি, you have to maintain the sequence of tense, you have to maintain the sequence of tense, তোমাকে টেন্সের সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, রক্ষা করে চলতে হবে। টেন্সের কি করতে হবে? টেন্সের সিকোয়েন্স রক্ষা করে করতে হবে। বন্ধুরা, আমি আমার রাইট ফর্ম অফ ভার্বস যখন আমি ডিসকাস করেছিলাম সেখানে অনেকগুলো রুলস এর মধ্যে আই ডিসকাসড আ রুল নেম সিকোয়েন্স অফ টেন্স। সেখানে আমি একটা রুল আলোচনা করেছিলাম যেটা নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। যারা সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে যাদের আইডিয়া নেই, আমি এখন যেটা বললাম, তোমরা আমার রাইট ফর্ম অফ ভার্বস এর যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলোর মধ্যে 3 থেকে 4টা ক্লাসের মতো আছে, ওটা তোমরা দেখে দিবে। আমার এক্স্যাক্টলি খেয়াল নেই যে আমার আসলে কততম ভিডিওতে আমি সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি আলোচনা করেছি। তো তোমরা ওই ভিডিওটি দেখে নিবে, তাহলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও এইটা অনেক কাজে লাগবে। তাহলে সিকোয়েন্স অফ টেন্স আবার বলতেছি, you have to follow two things in the case of completing sentence. completing sentence এর ক্ষেত্রে দুইটা জিনিস তোমাকে ফলো করতে হবে। একটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স তোমাকে ফলো করতে হবে, অর্থাৎ টেন্সের মধ্যে ভারসাম্য থাকতে হবে। আরেকটা কি? আরেকটা হচ্ছে the
the sentence or the meaning of the part you will provide must be logical. আবার বলতেছি, the part you will provide in the gap must be logical. তুমি গ্যাপে যে অংশটা বসাবা ওটা অবশ্যই লজিক্যাল বা যুক্তিসঙ্গত হতে হবে অর্থের দিক দিয়ে। তাহলে দুইটা, একটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স আর একটা হচ্ছে কি বললাম, গুড, আর একটা হচ্ছে লজিক্যাল অর্থ। এখন দেখো আমরা লজিক্যাল, এই যে লজিক্যাল বা যুক্তিসঙ্গত হতে হবে এটা আমরা দেখালাম। এখন দেখো সিকোয়েন্স অফ টেন্স, দেখো হি ওয়ার্ক হার্ড, বলছে সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট, যাতে করে বা যেন বলতে পারো, সো দ্যাট, যেন সে জীবনে উন্নতি করতে পারে, যেন সে জীবনে কি করতে পারে, যেন সে জীবনে উন্নতি করতে পারে, অথবা আমরা কি বলতে পারি, যেন সে জীবনে সুখী হয়, যেন সে জীবনে সুখী হয়। আচ্ছা, আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল বা যেটা কমন আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, যেন সে জীবনে উন্নতি করতে পারে। আচ্ছা, হি ক্যান শাইন ইন লাইফ, হি ক্যান শাইন ইন হিজ লাইফ, শাইন ইন হিজ লাইফ। আচ্ছা বন্ধুরা দেখো, he worked so hard so that he can shine in life, এইখানে সাবজেক্ট সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে আমি সাবজেক্ট দিয়েছি, অক্সিলারি ভার্ব দিয়েছি, তারপরে মূল ভার্ব দিয়েছি, বাকি অংশ দিয়েছি। গ্রামাটিক্যালি here is no mistake in grammatical sense, গ্রামাটিক্যালের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভুল নেই এই অংশটিতে, ঠিক আছে, এখানে কোনো ভুল নেই, কিন্তু তারপরে সেন্টেন্সটি হয়নি, অর্থাৎ structurally there is no mistake in this sentence, ঠিক আছে, structurally there is no mistake in the sentence, গঠনগত দিক দিয়ে এই সেন্টেন্সে কোনো ভুল নেই। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে সাবজেক্ট বসে, আমি সাবজেক্ট বসিয়েছি, অক্সিলারি ভার্ব বসলে বসতে পারে, বসিয়েছি, মূল ভার্ব অবশ্যই বসে, আমি বসিয়েছি, তারপর ফ্রেজ বসে, ফ্রেজ বসিয়েছি। তাহলে গঠনগত দিক দিয়ে এই সেন্টেন্সটির কোনো ভুল নেই, কিন্তু সমস্যা হচ্ছে the sentence has violated the sequence of tense, the sentence has violated the sequence of tense, এই সেন্টেন্সটি কি করেছে, সিকোয়েন্স অফ টেন্স ভায়োলেট করেছে, অমান্য করেছে, এই জন্য এইটা হয় না এই সেন্টেন্সটা। সিকোয়েন্স অফ টেন্স আমরা কি জানি, যে আমি কি বলেছিলাম, আচ্ছা আমি বলে দিচ্ছি, একটি অংশ পাস্ট টেন্স হলে অন্যটিও কি হবে, পাস্ট টেন্স হবে, একটি পাস্ট টেন্স হলে অন্যটি পাস্ট টেন্স। আচ্ছা দেখো ওয়ার্ড, এটা পাস্ট ফর্মে আছে না, ওয়ার্ড এটা পাস্ট ফর্মে আছে, তার মানে এখানেও পাস্ট ফর্ম হতে হবে। এখানে কি হবে, ক্যান এর পাস্ট ফর্ম কি, কুড, এই তো। তাহলে দেখো আমরা সিকোয়েন্স অফ টেন্সের, তাহলে মনে রাখবে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে the first one is sequence of tense, you have to maintain the sequence of tense, তোমাকে sequence of tense ফলো করতে হবে। নাম্বার টু the part you will provide in the gap, তুমি গ্যাপে যে অংশটুকু বসাবা must be logical and meaningful, ওটা অবশ্যই যুক্তিসঙ্গত এবং অর্থপূর্ণ হতে হবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সে দুইটি জিনিস মাথায় রাখবে। আর সিকোয়েন্স অফ টেন্স যেটি বললাম আমি অলরেডি বলে দিছি এই ভিডিওতে, তারপরে তোমরা যদি সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে ডিটেইলস জানতে চাও, উদাহরণ সহ আরো কিছু ডিটেইলস, তাহলে সেক্ষেত্রে আমার যে রাইট ফর্ম ভার্বসের যে ভিডিওগুলো আছে, যে পার্টগুলো আছে, ওই ভিডিওগুলো রাইট ফর্ম ভার্বসের উপর ভিডিওগুলো তোমরা দেখে নেবে, ওখানে সিকোয়েন্স অফ টেন্সে অনেক আমি বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি যে বিষয়গুলো বলবো, যে রাইট ফর্ম ভার্বস করতে হলে তোমার কি কি দরকার হবে, রাইট ফর্ম ভার্বস করতে গেলে, সরি কমপ্লিটিং অফ সেন্টেন্স করতে হলে তোমার কি কি বিষয়টি, কি কোন বিষয়গুলো তোমার লাগবে। কমপ্লিটিং সেন্টেন্স যদি তুমি করতে চাও তোমাকে তিনটা জিনিস ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে কি বললাম, you have to master three items, you have to master three items if you want to capture the completing sentence, যদি তুমি completing sentence
কে ক্যাপচার করতে চাও তাহলে তিনটা জিনিস তোমাকে আয়ত্ত করতে হবে। নাম্বার 1 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার 2 রাইট ফর্ম অফ ভার্ব, এন্ড নাম্বার 3 প্রভার্বিয়াল সেন্টেন্স। তোমাকে এই তিনটা। একটা জিনিস দেখবে যে আমরা যে কমপ্লিটিং সেন্টেন্স গুলো করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এবং রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলো কিন্তু ওখানে কাজে লাগে। যেমন এখানে একটু আগে আমি সিকোয়েন্স অফ টেন্সের কথা বললাম, একটু আগে সিকোয়েন্স অফ টেন্সের কথা বলেছি, এইটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এ আছে আর ওই রুলস অনুযায়ী কিন্তু সেন্টেন্সটি আমি কমপ্লিট করেছিলাম। তার মানে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস এর রুলস এবং রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস গুলো জানতে হবে। আর কি করতে হবে, প্রভার্বিয়াল মানে ইউ হ্যাভ টু ক্যাপচার সাম প্রভার্বাল সেন্টেন্স, কিছু প্রভার্বাল সেন্টেন্স বা প্রবাদ বাক্য তোমাকে আয়ত্ত করতে হবে। কারণ মাঝে মাঝে দেখবা এই পাঁচটা কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে একটি বা দুটি তোমার প্রভার্বাল সেন্টেন্সের উপর থাকে। দেয়ার উইল বি ওয়ান অর টু কোয়েশ্চেনস অন প্রভার্বাল সেন্টেন্স। দেখা যাবে পাঁচটার মধ্যে দুইটা এরকম প্রভার্বাল সেন্টেন্স থাকে। এই জন্য অবশ্যই প্রবাদ বাক্যগুলো কি করবে, প্রবাদ বাক্যগুলো তোমরা অবশ্যই পড়বে। তোমাদের প্রত্যেকটি তোমাদের মডেল বই বা বিভিন্ন বইয়ে দেখবে যে ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বাক্য রয়েছে, সেগুলো আয়ত্ত করবে। আচ্ছা, এখন আমরা কিছু নিয়ম এক এক করে ধরে ধরে কিছু নিয়ম আলোচনা করব। আমি কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। We eat so that, আচ্ছা বলছে we eat so that বলছে আমরা খাই যাতে করে বা যেন, যাতে করে বা যেন কি হয়, যাতে করে বা যেন আমরা বাঁচতে পারি। তাহলে বন্ধুরা এখানে দেখো we eat আমরা খাই যাতে করে বা যেন আমরা বাঁচতে পারি। তাহলে we survive, আমরা এখানে উত্তর কি লিখব, উত্তর হচ্ছে লিখব we can অথবা we may live অথবা survive, live অথবা survive, যাতে করে আমরা বাঁচতে পারি। আচ্ছা বন্ধুরা দেখো এখানে আমি মাইট ব্যবহার করতে চাইলেও পারবো না। এই যে এখানে সিকোয়েন্স অফ টেন্স ফলো করছে, দেখো এই কনজাংশনের আগেরটা কি প্রেজেন্ট টেন্সে আছে না, এজন্য পরেরটাও কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। আগেরটাও প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটাও প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এইটা এই যে দেখো সিকোয়েন্স অফ টেন্সটা খুবই জরুরি। যেমন এইটা যদি এরকম থাকতো, এটা যদি পাস্ট টেন্সে থাকতো, এড যদি থাকতো, পাস্ট টেন্সে থাকলে তখন কিন্তু আবার এখানে কি হয়ে যেত, মাইট হয়ে যেত, এখানে মাইট হয়ে যেত। তাহলে দেখো, তাহলে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তোমাদের সিকোয়েন্স অফ টেন্স টপিকটা অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে যে আগের অংশটা কি আছে সেটা দেখে। আগেরটা যদি যেমন এখানে আমি পরে পাস্ট করে দিলাম, এখানে মাইট হয়ে গেল, আর আগে প্রেজেন্ট ছিল, এখানে কিন্তু মে ছিল, তো দেখতে হবে। আবার অনেক সময় একটা জিনিস খেয়াল করবা যে সব সময় যে পরের অংশটাতে গ্যাপ থাকবে সেটা না, পরে দেখা যাচ্ছে পরের অংশটা কমপ্লিট করে দেওয়া আছে, আগের অংশে গ্যাপ আছে, তোমাকে আগের অংশটা কি করতে হবে, পূরণ করতে হবে। তবে এই ক্ষেত্রে দুইটি অংশ যেন একই টেন্স হয়, ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে মাঝে মাঝে অর্থের সুবিধা, আমাদের অর্থের সুবিধার জন্য আমরা দেখা যাচ্ছে প্রথমটি প্রেজেন্ট হইছে পরেরটি ফিউচার হতে পারে, বা প্রথমটি ফিউচার হইছে পরেরটি প্রেজেন্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি এরকম একটি উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। I hope dash, আচ্ছা বলছে আমি আশা করি, ভালো করে বলছো, আমি একটু আগে বললাম যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচারের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা, মাঝে মাঝে ওটা একটু আলাদা। তোমাকে কি করতে হবে, তোমাকে যখন প্রেজেন্ট বা ফিউচার ফর্মে থাকবে অর্থ অনুযায়ী তোমার অর্থের সুবিধার জন্য বা অর্থ মেলানোর জন্য তুমি ইচ্ছা করলে দেখা যাচ্ছে এক পাশে প্রেজেন্ট আছে, তুমি অপর পাশে ফিউচার ইউজ করতে পারবে অর্থ মেলানোর জন্য, অর্থের সুবিধার জন্য। আবার দেখা যাচ্ছে এক পাশে ফিউচার আছে আর এক পাশে তুমি প্রেজেন্ট ইউজ করতে পারবে অর্থ মেলানোর জন্য বা অর্থের সুবিধার জন্য, ঠিক আছে। আচ্ছা এটা মূলত প্রেজেন্ট বা ফিউচার ক্ষেত্রে প্রযোজ্য। বলছে আই হোপ, আমি আশা করি। আচ্ছা দেখো মনে করো আমি এরকম একটা অর্থ করলাম, আমি আশা করি সে যথাসময়ে আসবে,
যথাসময়ে আসবে। তাহলে এখানে দেখো এই অংশটা প্রেজেন্ট আছে, আমরা পরের অংশটা কি করতেছি, আমরা পরের অংশ কিন্তু প্রেজেন্ট করতেছি না, আমরা পরের অংশটা ফিউচার করব। I hope he will arrive here on time, আচ্ছা দেখো বন্ধুরা, এই অংশটি প্রেজেন্ট আছে কিন্তু এটি আমি করেছি ফিউচার। কেন? এটা প্রেজেন্ট আছে বলে এটাও প্রেজেন্ট করতে হবে এরকম কিন্তু আমি করিনি। আমি কি করছি, এটি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে কিন্তু এটি আমি ফিউচার করেছি। কেন করেছি? আমার অর্থ মেলানোর জন্য, যে আমি আশা করি সে যথাসময়ে আসবে। এই যে দেখো এখানে অর্থ মেলানোর জন্য ফিউচারের মতো অর্থ প্রকাশ করতেছে, যথাসময়ে আসবে, এই জন্য অর্থ মেলানোর জন্য আমি কি করেছি, এটা ফিউচার ফর্মে করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। যখন আমরা কি করব, পাস্ট টেন্সের ক্ষেত্রে একটি অংশ পাস্ট থাকলে অন্যটি পাস্ট হবে, কিন্তু অর্থ মেলানোর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের যদি একটি অংশ প্রেজেন্ট টেন্স থাকে, অন্যটি আমরা অর্থ মেলানোর জন্য ওটাকে প্রেজেন্টেও করতে পারবো, ফিউচারও করতে পারবো। ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে একটি অংশ ফিউচারে দেয়া আছে, বাকিটুকু গ্যাপ দেয়া আছে, তো গ্যাপের মধ্যে অর্থ মেলানোর জন্য আমরা পরের অংশটি প্রেজেন্টেও করতে পারবো। তো আসলে কমপ্লিটিং সেন্টেন্স কঠিন কিছু না, খুবই সহজ। ওই যে কয়টি জিনিস মাথায় রাখতে হবে, একটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, এই নিয়মটি আয়ত্ত করতে হবে। আরেকটি হচ্ছে যা বসাবো সেটা যেন অর্থ দিক দিয়ে প্রাসঙ্গিক এবং যুক্তিসঙ্গত হয়, এই দুইটা। আর গ্রামাটিক্যাল যে নিয়মগুলো আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, আর কি আর প্রভার্বিয়াল কিছু সেন্টেন্স আয়ত্ত করতে হবে। তাহলে এই আমি যে বিষয়গুলো তোমাদেরকে বোঝালাম আর যেগুলো আয়ত্ত করার কথা বললাম বা যে টপিকসগুলোর কথা বললাম, তোমরা এগুলো খুব ভালোভাবে বুঝে আয়ত্ত করবে এবং তারপরে তোমাদের যে মডেল বই আছে সেগুলো থেকে প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ দেখবে কমপ্লিটিং সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।